শ্রেণী বিভাগ করতে পারবেন। অর্থায়নের উৎসের শ্রেণী বিভাগ করতে পারবে। আরো করতে পারবে তোমরা বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। বিভিন্ন মেয়াদী বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। ঠিক আছে, আরো তোমরা পারবে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারবে, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে শিক্ষণফল হচ্ছে অর্থায়নের উৎস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্থায়নের উৎসের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারবে, মধ্যমেয়াদী অর্থায়নের ও দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের আজকে যে অধ্যায়টা হচ্ছে অর্থায়নের উৎস। আজকে আমাদের এই অর্থায়নের উৎস এই চ্যাপ্টারটার মধ্যে দেখা যাচ্ছে যে অর্থায়নের উৎস। তাহলে আমরা শুরুতে দেখব কি অর্থায়নটা কি। অর্থায়ন বলতে বোঝায় তহবিল সংগ্রহ বা তহবিল গঠন। কি বোঝায়? তাহলে আমরা দেখছি কি অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ বা তহবিল গঠনকে বোঝাচ্ছে। অর্থাৎ কোন জায়গা থেকে তহবিল গঠন করতে পারবো আমরা। তাহলে আমরা দেখি অর্থায়নের উৎসটা কি। অর্থায়নের উৎসটা হচ্ছে তহবিল গঠনের জন্য ও অর্থায়ন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মাধ্যম মধ্যে যে উৎসটা নির্বাচন করা হয় তাকে অর্থায়নের উৎস বলা হয়। অর্থায়নের উৎস কাকে বলে? বিভিন্ন তহবিল গঠন করার জন্য ও অর্থায়ন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মাধ্যম হতে যে উৎস নির্বাচন করা হয় সেটাই হচ্ছে অর্থায়নের উৎস। এখন দেখো এই অর্থায়ন উৎসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই অর্থায়ন উৎসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থায়ন উৎসকে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আর এটা কি বহিঃস্থ উৎস। তাহলে দেখা যাচ্ছে কি অর্থায়নের যে উৎসটা রয়েছে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বহিঃস্থ উৎস। এই অভ্যন্তরীণ উৎসটা কি? ব্যবসার মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যেই তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ উৎস বলে। কি? ব্যবসার মালিক কি করে? তার যে সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল গঠন করে থাকে সেটা বা প্রয়োজনে বিনিয়োগ করে থাকে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর এই যে বহিঃস্থ উৎস কি? বহিঃস্থ উৎস হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে কোন উৎস থেকে কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়, তহবিল সংগ্রহ করাকে আমরা বলছি বহিঃস্থ উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস এবং বহিঃস্থ উৎস দুটো ভাগে ভাগ করা হয়েছে অর্থায়নের উৎসকে। তাহলে অভ্যন্তরীণ উৎসকে দুভাগ করা হয়েছে। আবার দেখা যাচ্ছে কি অভ্যন্তরীণ উৎসকে আবার দুভাগ করা হয়েছে। আমরা অর্থায়নের যে উৎসটা রয়েছে সেটাকেও দুভাগ করা হয়েছে। আর অভ্যন্তরীণ
উৎসকে দুভাগ করা হয়েছে, মালিকানার ভিত্তিক অভ্যন্তরীণ উৎস আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। কি কি? মুনাফা ভিত্তিক এবং মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। কি নেটওয়ার্কের সমস্যা নাকি? এখানে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবার শুরু করছি। অভ্যন্তরীণ উৎসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মালিক ও মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসটাকে আবার মালিকের মূলধন এবং শেয়ার এই দুটি নামে বিভক্ত করা হয়েছে। এরপরে দেখো মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসটাকে বলা হয়েছে অবন্টিত মুনাফা এবং সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমেত সমতাকরণ তহবিল এবং বিধিবদ্ধ সঞ্চিতি। এরপর আমরা বহিস্থ উৎসের দিকে খেয়াল করব। বহিস্থ যে উৎস রয়েছে অর্থায়নের, সেটার দিকে খেয়াল করলে দেখতে পাবো সেখানে বহিস্থ যে উৎস রয়েছে, বহিস্থ উৎসটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, আর একটা হচ্ছে মধ্যমেয়াদী, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে এই বহিস্থ উৎসটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, স্বল্পমেয়াদী একটা, মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী উৎস। এই স্বল্পমেয়াদী উৎসটাকে স্বল্পমেয়াদীর মধ্যে রয়েছে যেটা 1 বছরের কম সময়ের মধ্যে ঋণ পরিশোধযোগ্য। 1 বছরের কম সময়ের মধ্যে ঋণটা পরিশোধযোগ্য, সেটাই হচ্ছে স্বল্পমেয়াদী। আর মধ্যমেয়াদীটা হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে, 1 থেকে 5 বছরের সময়ের জন্য পরিশোধযোগ্য, সময়ের মধ্যে পরিশোধযোগ্য। আর দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছরের মধ্যে যেসব ঋণ পরিশোধ করা হবে সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস। এখন দেখো অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে দেখো বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। সংগঠনের ভিত্তিতে ব্যবসায় এক মালিকানা অংশীদারি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান হতে পারে। এটা যে ব্যবসাটা করা হবে সেটা কি এক মালিকানা না অংশীদারি নাকি যৌথ মূলধনী প্রতিষ্ঠান, সেটাতেই হতে এই ধরনের প্রতিষ্ঠান হতে পারে। তাহলে এক মালিকানা ব্যবসায় এই তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে কোনো উৎপাদনের উপকরণ হতে পারে, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন যা উৎপাদনে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানটি যদি অংশীদারি ব্যবসা হয় তাহলে অংশীদার বৃন্দ যে তহবিল ব্যবসায় বিনিয়োগ করে তার স্বীয় মূলধন হিসেবে বিবেচিত হয়। পক্ষান্তরে প্রতিষ্ঠান সেক্ষেত্রে যৌথ মূলধনী ব্যবসা, সেক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে সেই তহবিলটা সংগ্রহ করতে পারে, সেটি ব্যবসার অভ্যন্তরীণ তহবিল হিসেবে কিন্তু বিবেচিত হয়। যৌথ মূলধনী ব্যবসা প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেডও হতে পারে। যৌথ মূলধনী ব্যবসাটা হতে পারে প্রাইভেট, হতে পারে পাবলিক। এক্ষেত্রে প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা 2 থেকে 50 জন পর্যন্ত হতে পারে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তাদের সদস্য সংখ্যা কত? 2 থেকে 50। আর পাবলিক লিমিটেড যে কোম্পানি রয়েছে উদ্যোক্তার সদস্য সংখ্যা হচ্ছে নিম্নে 7 এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সংখ্যা করতে পারে। পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড উভয় কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এরপরে দেখো
অভ্যন্তরীণ উৎসের মুনাফা ভিত্তিক কি শ্রেণী বিভাগ রয়েছে? ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান কি উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে কিন্তু অর্থটা উপার্জন করে থাকে। এই উপার্জিত আয় থেকে উৎপাদন খরচ, বিক্রয় ইত্যাদি বাদ দিলে যে অর্থ বাকি থাকে সেটি প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা। এই মুনাফা থেকে ঋণের সুদ এবং সরকারের পদেয় ট্যাক্স বাদ দেওয়ার পর বাকিটা বিভিন্নভাবে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়। ঋণের ক্ষেত্রে যেমন কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক, অভ্যন্তরীণ উৎস ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক, তেমনি কিছু প্রদান করতে হয় না। ফলে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কিছুটা কমে যায়। মুনাফা ভিত্তিক কয়েকটি যে উৎস রয়েছে তা হচ্ছে অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল। অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল। তাহলে কি নিট মুনাফা যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাই হচ্ছে অবন্টিত মুনাফা। তাহলে নিট মুনাফা যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হবে না বা কারবারে বিনিয়োগ করা না করে কারবারে বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে অবন্টিত মুনাফা। ভবিষ্যতে ব্যবসা পরিকল্পনা সম্প্রসারণ করার জন্য এই অবন্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল। তাহলে সঞ্চিত তহবিল কাকে বলে? ভবিষ্যতে ব্যবসাটা বাড়ানো বৃদ্ধি করার জন্য অবন্টিত মুনাফার একটি তহবিলে আলাদা করে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে সঞ্চিত তহবিল। আবার দেখা যাচ্ছে ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলা করার জন্য এই সঞ্চিত তহবিল সৃষ্টি করা হয়ে থাকে। লভ্যাংশ সমাধানকরণ তহবিল কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। সব লভ্যাংশ সমাধানকরণ তহবিলটাকে কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশটা পেয়ে থাকে। এই লভ্যাংশটা প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত থাকে। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব কিন্তু হয় না। এই অবস্থায় ব্যবসার সুনামকে অক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সেই বছরের নেট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমাধানকরণে তহবিলে সরিয়ে রাখে, যা পরবর্তীতে মুনাফার অপ্রতুল্য হয় যা তখন ব্যবহার করা যায়। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট হারে প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে পারে। এরপর দেখো বহিঃস্থ উৎস যেটা রয়েছে তা বহিঃস্থ তহবিল থেকে প্রতিষ্ঠানের বাইরে কোনো উৎস যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিলটা সংগ্রহ করাকে বোঝায়। আমরা সেটা আগেই জেনেছি, এটা তহবিল সংগ্রহের একটি জনপ্রিয় একটি উৎস। ব্যাংক ঋণের একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। এই ঋণটা নেওয়ার সময় একটা নির্দিষ্ট মেয়াদে দেওয়া হয়, তাহলে উক্ত মেয়াদের মধ্যে ঋণ ব্যবহার করলে সুদ আসল ফেরত দিতে হয়। সুদ আসল ফেরত দিতে হয়। দ্বিতীয়ত সুদের হার সুনির্দিষ্ট থাকে, যা দীর্ঘকালব্যাপী পরিবর্তন করা হয় না। তৃতীয়ত নিয়মিতভাবে সুদের অর্থ এবং কিস্তি পরিশোধযোগ্য এবং মেয়াদান্তে আসল পরিশোধ করা কারবারের জন্য বাধ্যতামূলক। কারবারটা যদি লাভজনক নাও হয় তবু এই সকল অর্থ কিন্তু পরিশোধ করতে হয়। যেটা লোন নেওয়া হয়েছে সেটা কিন্তু পরিশোধ করতে হবে। সেটা যদি লাভ হোক, ব্যবসা লাভ হোক আর লস হোক, সেক্ষেত্রে কিন্তু লোনটা তাকে পরিশোধ অবশ্যই করতে হবে। এরপর দেখো অগ্রাধিকার শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করে তহবিল সংগ্রহের বহুত উৎস হিসেবেও কিন্তু পরিচিতি। তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো বেশ জনপ্রিয়। এর দুটি উল্লেখযোগ্য কারণও কিন্তু রয়েছে। কিছু কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে প্রথমত হচ্ছে ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়। তাহলে কি বোঝা যাচ্ছে? কিছু সুবিধার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে যদি ঋণের মাধ্যমে যদি বাইরের উৎস থেকে ঋণটা নেওয়া হয় সেক্ষেত্রে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর সেক্ষেত্রে লাভ যেই লাভটা অবশিষ্ট থাকবে সেই লাভের উপর কিন্তু করটা প্রদান করতে হবে। ফলে পদেয় করের পরিমাণ কিন্তু কম হয়। আর দ্বিতীয়ত দেখো ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষা কিন্তু কম হয়ে যায়। ফলে বহিঃস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে। তবে বহিঃস্থ তহবিলে একটু অসুবিধা হলো এই সুদ প্রদান কিন্তু বাধ্যতামূলক। এই কারবারটি লাভ করুক বা নাই করুক ঋণের সুদ কিস্তি অবশ্যই তাকে প্রদান করতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে অসুবিধা সৃষ্টি হয় না। বহিঃস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে সাধারণত 3 প্রকার। আর
আমরা যা জেনেছি বহিঃস্থ তহবিলটা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে বহিঃস্থ অর্থায়নের স্বল্পমেয়াদী যে উৎস রয়েছে, স্বল্পমেয়াদ বলতে এখানে 1 থেকে 5 এক বছরের কম সময়কে বোঝানো হয়েছে। কি স্বল্পমেয়াদী উৎস বলতে স্বল্পমেয়াদ বলতে এখানে 1 বছরের এক বছরের কম সময়টাকে কিন্তু বোঝানো হয়েছে। একটি প্রতিষ্ঠান বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়, যা 1 বছর এবং তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানে বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে। যেমন প্রথমত স্বল্পমেয়াদী উৎস হতে অর্থসংস্থান খরচ তুলনামূলকভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন 2 হতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের জন্য স্বল্প মেয়াদে তুলনামূলকভাবে সুদের হার বেশি প্রদান করতে হয়। আবার বিভিন্ন ঋণ মুক্ত উৎস যেমন বাকিতে পণ্য ক্রয়, বকেয়া মজুরির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের জন্য কি করে অর্থ সংস্থান করতে পারে, যার কোনো মূলধনী খরচও নেই। দ্বিতীয়ত এর মধ্যে দেখো স্বল্পমেয়াদী অর্থ প্রদানের প্রক্রিয়াটি সবচেয়ে দ্রুততম এবং সরল প্রক্রিয়া। সবচেয়ে দ্রুততম এবং সরল প্রক্রিয়া হচ্ছে স্বল্পমেয়াদী অর্থ প্রদান প্রক্রিয়াটি। পক্ষান্তরে মধ্যম এবং দীর্ঘমেয়াদী অর্থ আদান প্রদানের জন্য অনেক সময় ব্যয় এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তৃতীয়ত দেখো যেসব ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের চাহিদা 1 বছর সময়ের মধ্যে অতি দ্রুত পরিবর্তন হয়ে থাকে, সেসব প্রতিষ্ঠানের উৎপাদন এবং অর্থায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না। যেমন ফ্যাশন হাউসগুলো চাহিদা দ্রুত পরিবর্তনশীলতার কারণে পণ্য উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা তারা গ্রহণ করে থাকে। ফলে একসাথে কম পরিমাণে উৎপাদন করার এদের অর্থের বিনিয়োগ পরিমাণও কম হয়ে থাকে। এই ধরনের ব্যবসা স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংস্থান করা সুবিধাজনক। এরপর দেখো স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে প্রাপ্য বিল পাট্টাকরণ, পদেয় বিল এবং স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ক্ষুদ্র ঋণ। তাহলে স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিক যে উৎস রয়েছে তার মধ্যে কি কি? প্রাপ্য বিল পাট্টাকরণ। প্রাপ্য বিল পাট্টাকরণটা কি? পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার প্রদান করেন যে নির্দিষ্ট মেয়াদ, সেখানে 3 মাস হতে পারে, সাধারণত 3 মাসের জন্য সেটা থাকে, শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করতে হয়। এই দলিলকে বিনিময় বিল বলা হয়ে থাকে। বিক্রেতার কাছে এই বিলটি একটি প্রাপ্য বিল। এ ধরনের বিল বাণিজ্যিক ব্যাংকে ভাঙিয়ে বা পাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। এরপর দেখো পদেয় বিল। পদেয় বিলের মধ্যে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে যখন ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য ব্যবসায়ের অর্থ সংস্থান হয়। কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করার প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদসহ ফেরত দিতে হতো। এরপরে দেখো স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণের একটি প্রধান উৎস। এই ধরনের ব্যাংক ঋণ বিভিন্ন রকম হতে পারে। যেমন সাধারণত স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ আসল একসাথে পরিশোধ করতে হয়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের আরেকটি উৎস থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। সব প্রতিষ্ঠানে মূলত চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় এবং দেনা পরিশোধ করে থাকে। এই ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেলকে বা প্রতিষ্ঠানকে জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ প্রদান করে, তবে জমার অতিরিক্ত উত্তোলনের সর্বোচ্চ পরিমাণ ব্যাংক সীমাবদ্ধ করে দেয়। ক্ষুদ্র ঋণ। এই ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়ে থাকে। যেমন কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা ইত্যাদি। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংকগুলো এই ধরনের ঋণ প্রদান করে থাকে।
স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি? স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন। এই বাণিজ্যিক পত্রটা কি? কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসলত্ব ফেরত প্রদানের অঙ্গীকার আবদ্ধ হয় এই বাণিজ্যিক পত্র বিক্রয় করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে থাকে। সাধারণত যেই সকল ব্যক্তির সাময়িক সময়ের জন্য কিছু অব্যবহার্য অর্থ থাকে তারা শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে এই বাণিজ্যিক পত্র ক্রয় করে থাকে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে। এরপর দেখো ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। অনেক সময় বিশ্বস্ত স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ অগ্রিম প্রদান করে ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থ সংস্থান করতে পারে। মজুত মাল বন্ধকীকরণ। স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা হয়। কোনো প্রতিষ্ঠান অর্থ সংস্থানের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুত পণ্য জামানত এবং বন্ধক রেখে ঋণ গ্রহণ করাকে মজুত মালের মাধ্যমে অর্থ সংস্থান বলা হয়ে থাকে। এরপর দেখো গ্রাম্য মহাজন। বহুকাল আগে গ্রামের বিত্তশালী ব্যক্তিরা স্বল্পমেয়াদী দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। এক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হলে গ্রহীতাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হয়। এই সুদাসলের প্রদানে ব্যর্থ হলে মহাজনরা ঋণ গ্রহীতাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল করে নেয়। গ্রাম্য মহাজনরা এই ঋণের উপর দিনভিত্তিক, সপ্তাহ ভিত্তিক এবং মাস ভিত্তিক সুদ গণনা করে থাকেন। বহিষ্ঠ অর্থায়নের মধ্যমেয়াদী উৎস কি? 1 বছর থেকে 5 বছরের মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদী অর্থায়ন হিসেবে পরিগণিত হয়। একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। এই তহবিলের খরচ সুদের হার স্বল্প মেয়াদী তহবিলের খরচ হতে বেশি, দীর্ঘমেয়াদী তহবিলের খরচ হতে কম হয়ে থাকে। বিভিন্ন বৈশিষ্ট্যভেদে এই উৎসগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মৌলভী বাজার প্রতিষ্ঠান। তাহলে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ কি? বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ব্যাংকগুলো যেমন ঋণ মধ্যম মেয়াদের জন্য প্রদান করে, তা সাধারণত জামানতের বিপরীতে দেওয়া হয়ে থাকে। জামানত হিসাবে চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তি ব্যবহারযোগ্য। এরপরে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানটা দেখো, সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যেগুলো বিশেষ খাতের উন্নয়নের জন্য সাথে নিয়োজিত থাকে। এইসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠানে অপকারিত সুবিধাজনক সত্ত্বে মেয়াদে ঋণ দিয়ে থাকে। বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে বেশ কিছু এনজিও সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং কর্মরত আছে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, যেমন মাইডাস ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এরপরে দেখো মূলধনী বাজার প্রতিষ্ঠান। বিভিন্ন প্রকার মূলধনী প্রতিষ্ঠান যেমন বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থকারী প্রতিষ্ঠান মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা যদি শুরু থেকে দেখি, তাহলে আমরা শুরুতে কি করেছি? অর্থায়ন হচ্ছে তহবিল গঠন করা বা তহবিল সংগ্রহ করা, অর্থাৎ কোন জায়গা থেকে তহবিল সংগ্রহ বা গঠন করা হবে সেটাই। আর তহবিল গঠনের জন্য অর্থায়ন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মাধ্যম যে উৎস নির্বাচন করা হয় তাকে অর্থায়নের উৎস বলা হয়ে থাকে। এই অর্থায়ন উৎস থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। আর অভ্যন্তরীণ উৎসটা কি? ব্যবসার মালিক তার ব্যবসাসূচিত মুনাফা বা অবলোহিত মুনাফার মাধ্যমে যেই তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে থাকে তাকে অভ্যন্তরীণ উৎস বলা হয়ে থাকে। এরপর প্রতিষ্ঠানের বহিষ্ঠ উৎস কি? প্রতিষ্ঠানের বাইরে কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা হয়, সেটাকে বোঝানো হয়ে থাকে। আবার অভ্যন্তরীণ উৎসটাকে ভাগ করা হয়েছে দুটি ভাগে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে
মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এরপরে রয়েছে বহিঃস্থ উৎস। বহিঃস্থ উৎসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, আর একটা হচ্ছে একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তিনটা ভাগে ভাগ করা হয়েছে। স্বল্পমেয়াদীটা হচ্ছে 1 থেকে 1 বছরের কম সময়ের জন্য, দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদীটা হচ্ছে 1 থেকে 5 বছরের জন্য, আর দীর্ঘমেয়াদীটা হচ্ছে 5 বছরের ভিতরে যেসব পরিশোধ করা হয় সেক্ষেত্রে ঋণ পরিশোধ যোগ্য সেটাই। তাহলে আজকে আমরা যা দেখলাম করলাম এর উপর ভিত্তি করে তোমরা তোমাদের বইয়ে তোমাদের একটা সৃজনশীল থাকবে। তোমাদের বইয়ের 28 পৃষ্ঠার 1 নং সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের বইয়ের 28 পৃষ্ঠা। ঠিক আছে, তোমাদের বইয়ের 28 পৃষ্ঠার 1 নং সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম।